নমস্কার। বাজেট এবং উইকলি আপডেট এই দুটো ভিডিও নিয়েই আজকে সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে সকালবেলা 11টার সময় আমাদের অর্থমন্ত্রী যে বাজেট উপস্থাপনা করেছেন, সবার প্রথমে আমাদেরকে সেইটা নিয়ে কিছু আলোচনা পর্যালোচনা করতে হবে এবং তার উপরই নির্ভর করছে ভবিষ্যতে বাজার কোন দিকে যাবে তার একটা রূপরেখা। তার কারণ এই যে বাজেটটা আজকে ঘোষণা করা হয়েছে, এটা 2026 এবং 27 এই দুটো সালকে মাথায় রেখে করা হয়েছে। এপ্রিলের 1 তারিখ থেকে এই বাজেট কার্যকর হবে। পশ্চিমবঙ্গে কয়েকটা বিশেষ সুবিধা এসেছে। পশ্চিমবঙ্গে ফ্রেট করিডোর তৈরি হবে। আহ, দুর্গাপুরেও বেশ একটা শিল্প হাব আমরা যাকে বলি সেরকম টাইপের কিছু একটা তৈরি হবে, যেখানে বাণিজ্য টাণিজ্য হবে। কারণ উত্তর পূর্ব ভারতের অন্য যে রাজ্যগুলো রয়েছে, সেই রাজ্যগুলো থেকে ব্যবসা করার জন্য পশ্চিমবঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার জন্য দুর্গাপুর এবং এদিকে ডানকুনি এই দুটো জায়গা থেকেই একটা যোগাযোগ ব্যবস্থা তৈরি করা হচ্ছে এবং কিছু উচ্চ গতি সম্পন্ন ট্রেন, বিশেষ করে বুলেট ট্রেনের দিকেও নজর দেওয়া হয়েছে। তার কারণ যদি বড় লোকেরা অর্থাৎ ব্যবসায়ীরা যাতায়াত করে, তাহলে তাদের কম সময়ে পৌঁছে দিতে হবে এবং বিকল্প ব্যবস্থা রাখতে হবে। তার জন্য ট্রেনের ব্যবস্থাটাও বাড়ানো হয়েছে। আর আমরা এমনি পশ্চিমবঙ্গবাসীরা একটু নেচে কুদে বেড়াতে ভালোবাসি, তার জন্য এই ট্রেনটা আমাদের দরকার। এবার মূল বিষয় হচ্ছে বাজারে হলোটা কি? বাজারে ঘোড়ার ডিম হলো। তার কারণ বাজার যেটা এক্সপেক্ট করেছিল যে অ্যাটলিস্ট খোঁচাবে না মার্কেটকে। কারণ মার্কেট এমনি ডিস্টার্ব রয়েছে। গত 1 বছর ধরে বাজারের অধিকাংশ লোকের পোর্টফোলিও 40 থেকে 50% নিচে রয়েছে। এইরকম একটা সিচুয়েশনে যখন এফআইআইসরা ধারাবাহিকভাবে বেরিয়ে যাচ্ছে, তখন তাদেরকে রাখার কিছু ব্যবস্থা করা হবে। এটাই সাধারণ মানুষ এবং ব্রোকারদের একটা চাহিদা ছিল। ব্রোকারদের এরকম চাহিদা থাকার পিছনে আরেকটা কারণ যেটা হচ্ছে, সেটা ব্রোকারদের ইনকামটা কোথা থেকে হবে। আমি ব্রোকারদের যদি মেরে ফেলি, ব্রোকার মানে বাংলায় দালাল বলে, সরকার যদি দালালের কাছ থেকে দালালি নিতে গিয়ে দালালকে মেরে ফেলে, তাহলে কি করে সম্ভব? এমন এমন নিয়ম এসেছে, মার্জিন এত বেড়ে গিয়েছে, যাতে অল্প টাকা নিয়ে ট্রেড করানো সম্ভব হচ্ছে না, বেশি টাকা দিয়ে ট্রেড করানো হচ্ছে। বেশি টাকা দিয়ে ট্রেড করলে সাধারণ মানুষরা অপশান বিমুখ হচ্ছে। অপশান বিমুখ হলে শেয়ার বাজারের ব্রোকারদের যে ইনকামটা আসে, ব্রোকারের জেনারেশন যেটা থেকে হয়, সেটা হচ্ছে না। ব্রোকাররা বিরক্ত, এফআইআইসরা বেরিয়ে যাচ্ছে, ব্রোকাররা বিরক্ত, ডিআইআইসদের জন্য ট্যাক্সের কিছু পরিবর্তন এসেছে। এমনকি গোল্ড বন্ডে যারা বিনিয়োগ করেছিলেন, সেই গোল্ড বন্ডের উইথড্রয়ালেও ট্যাক্সেশন চলে এসছে, যেটা কিন্তু আগে ছিল না। মানে আরবিআই থেকে যারা কেনেননি, যারা এমনি ম্যান টু ম্যান কিনে নিয়েছেন গোল্ড বন্ড, তাদের জন্য কিন্তু বিক্রি করার সময় তারাও ট্যাক্সেশনের আওতায় এসছে। এই সমস্ত তেরোত্তাল একটা বড় সড়ো ঋণাত্মক অনুভূতি বাজারের উপরে এনেছে। এবং যেই মাত্র দিদিমণি বললেন যে আমরা 150% এসটিডি বাড়াতে চলেছি ফিউচার কন্ট্রাক্টে, ফিউচার তুলনামূলক একটু বড় লোকেরা করে এবং বুদ্ধিমান লোকেরা করে, অপশান ছোট লোকেরা করে এবং কম বুদ্ধিমান লোকেরা করে। তো এই বড় লোক এবং বুদ্ধিমান লোকেরা দেখলো যে দূর ব্যাং আবার এসটিডি, হ্যাঁ খুব বেশি বাড়বে না ডেফিনেটলি, যেটা 5 টাকা লাগতো সেটা হয়তো 7 টাকা লাগবে কি 10 টাকা লাগবে, সে যাই লাগুক, যে সামান্য যে বৃদ্ধিটা হবে, সেই বৃদ্ধিটাও কিন্তু একটা বড় নেগেটিভ ইম্প্যাক্ট বাজারের ওপর ফেলেছে। তার কারণ সেন্টিমেন্টটা ভেঙে গিয়েছে। প্রত্যেকটা লোক একটা কথা বলছে যে এই বাজেটটা লং টার্মের জন্য খুব ভালো। এই যে লং টার্মের জন্য খুব ভালো, এই কথাটাকে একটু ভালোভাবে যদি আপনি বিশ্লেষণ করেন, তাহলে যেটা দেখতে পাবেন, ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের সময় বাজার নিচে এসেছিল। সেই সময় বাজার যে নিচে এসেছিল, বাজারে সেই নিচে আসাটার ফলে যারা ওই টাইমে কিনে নিয়েছিল, তারা আজকের দিনে দাঁড়িয়ে অনেক বেশি প্রফিটে রয়েছে। তো তার জন্য কি ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ বন্ধ হয়েছে, নাকি ওইখানকার কোনো অবস্থার পরিবর্তন হয়েছে? কিছুই হয়নি, জাস্ট সময়টা পার হয়ে গিয়েছে, বাজারকে অ্যাডজাস্ট করে নিয়েছে। বাজার যেহেতু কুইক রেসপন্স দেয়, সেই জন্য কুইক রেসপন্সে একটু বেশি নেমে যায়, সেই টাইমে যারা কিনে নিতে পারে তাদের একটু বেশি প্রফিট হয়। তার মানে এই যে ইম্প্যাক্টগুলো নেওয়া হয়েছে, এই যে স্টেপগুলো নেওয়া হয়েছে বাজারে, এই স্টেপগুলো কিন্তু কুইক ইম্প্যাক্টে বাজারকে নামাচ্ছে। এবার কুইক ইম্প্যাক্টে বাজারকে নামানোর জন্য এই টাইমে যারা দেখে দেখে বেছে বেছে স্টকে এন্ট্রি করে নিতে পারবে,
তারা আগামী কয়েক বছরে বাজারের স্বাভাবিক গতির জন্য যদি এইভাবেই বাজারকে ডিস্টার্ব ধারাবাহিকভাবে করে যাওয়া হয়, তাতেও তারা একটা পজিটিভ জায়গায় যাবে এবং একটা বিপুল অঙ্কের প্রফিট করবে। হ্যাঁ, অবশ্যই স্টক সিলেকশনকে ঠিকঠাক হতে হবে। আর যদি তা না করা হয়, যদি কোনো একটা ভালো খবর আসে, যেমন ভারতের আহ, যে চাকরি সংক্রান্ত খবরগুলো হঠাৎ করে যদি দেখা যায় যে কর্মসংস্থান হঠাৎ করে বাড়তে শুরু করলো, এটা ভারতের জন্য একটা ভালো খবর। হঠাৎ করে যদি দেখা যায় যে আমেরিকার সাথে ট্রেড ডিল একটা হয়ে যাচ্ছে, এটাও খুব দুর্দান্ত খবর। যদিও ট্রাম্পও কাকু কিন্তু আজকে বলেছেন যে আমরা ভারতের সঙ্গে ট্রেড ডিল করে ফেলেছি, খুব ফ্যান্টাস্টিক ডিল হয়েছে, কিন্তু লোকটা পাক্কা মিথ্যেবাদী এবং চিটিংবাজ ব্যবসাদার বলা যায় ভারত সরকারের মতো। আচ্ছা, চিটিংবাজ ভারত সরকারকে ভাববেন না, ওটা আমি বলিনি, ব্যবসাদারটা ভারত সরকারকে বলেছি, তারও কারণ আছে। তো যেহেতু লোকটা ওরকম, সেই জন্য ও লোকটা কি করেছেন না, ও লোকটা এরকম কথা বহুবার বলেছেন, তাই লোকের কথায় জোর দিচ্ছি না। আর ভারত সরকারও একটা জিনিস দেখেছে, বাজারে যারা নতুন আসে তাদের প্রাইমারি টার্গেট থাকে অপশান থেকে হর্ষাদ হওয়া। এই অপশান থেকে হর্ষাদ মেহতা হওয়ার চক্করে প্রচুর লোক বিক্রি হয়ে যায়। তারা কিন্তু তাদের টাকাগুলো এইভাবে আর খুব বেশি নষ্ট করার সুযোগ পাবে না। ক্রমশ এমনভাবে চেপে দেওয়া হচ্ছে, তাতে করে রিটেলারের যে অপশান ট্রেডিং, সেটা লিকুইডিটি থাকবে না, ভোলাটিলিটি থাকবে না, ট্রেডটা করবে কোন দিকে? এই লাস্ট 2 সপ্তাহ ভোলাটিলিটি বেড়েছে, ট্রেড করার একটা জায়গা এসছে, কিন্তু তার আগে বাজার তো সকাল থেকে 50 পয়েন্ট নড়তো না। তো ট্রেডটা হবে কোন জায়গায়? এই রকম সিচুয়েশনে, এই যে মানে ব্যাকাচোরা সিচুয়েশন, যেখানে ভোলাটিলিটি নেই, সেখানে অপশানে প্রিমিয়াম নেই, সেখানে ট্রেড হবে না। তো সাধারণ মানুষ যারা অপশানে ট্রেড করে নিজেকে হর্ষদে আর কি পরিণত করার একটা পরিকল্পনা নিচ্ছিল, তারা এবারে এই অপশান ট্রেড থেকে আরো বেশি বিরত হবে। আর ট্রেড করাটা অনেকটা চুলকানির মতো, আপনাকে চুলকাতেই হবে। তখন কি হবে? ক্যাশ মার্কেটে ট্রেড হবে, তো ক্যাশ মার্কেটে স্টকে ভোলাটিলিটি বাড়বে। এইগুলো সব হচ্ছে এই বাজেটের ইম্প্যাক্ট। খুব বাংলা এবং গোদা বাংলা, চলিত বাংলা, পাড়ার ভাষায় আপনাদেরকে বোঝালাম যে কি আসতে চলেছে সামনে। প্রথম কথা হচ্ছে, যে খবরই আসুক না কেন, মার্কেটে এই যে শকটা এসেছে আজকে, মার্কেট তো মানে সেই মাথা নিচু করে নমস্কার জানালো। যেই মাত্র দিদিমণি বললেন যে আমরা 0.02% থেকে বাড়িয়ে 0.05% করছি ফিউচারে, এবং 0.1 থেকে বাড়িয়ে 0.15 করছি অপশানে, বাজার সঙ্গে সঙ্গে বললো ইয়েস ম্যাম বলে সোজা টেবিলের নিচে চলে গেল। আমি তো ক্যান্ডেল খুঁজছিলাম টেবিলের নিচে কোন দিকে গেল। তো এই যেগুলো ঘটলো, এরকম আগামীকাল সকালবেলা যখন বাজার আবার খুলবে, সেই সময় কিন্তু এই একইভাবে বাজার আবার একবার স্যালুট দিতে পারে। সেটা আমরা চার্ট দেখে দেখবো কি বলছে। কিন্তু এগুলো হবে নেয়ার অপরচুনিটি, কারণ আগামী 1 বছর পরে গিয়ে এই সিনটার কথা মনে থাকবে না, এবং আগামী 1 বছর পরে গিয়ে আমরা দেখতে পাবো যে আমরা এখন এরকম ডামাডোলের বাজারে যেটাকে নিয়েছি, সেটা আমাদের একটা ভালো প্রফিট দিয়ে দিয়েছে। তো যাই হোক, অনেকটা বাজেট নিয়ে আমরা পর্যালোচনা করলাম, এবং যেটা বুঝতে পারলাম যে বাজারের উপরে বাজেটের সেরকম কোনো প্রভাবই নেই। শর্ট টার্মের ওপরে যেটুকুনি প্রভাব হয়েছে এটা ভোলাটিলিটির জন্য, এটা এরকম খবরের ইম্প্যাক্টে হয়, কিন্তু একটা সামান্য 6 মাস পরে গিয়েই এর কোনো ইম্প্যাক্ট থাকবে না। যদিও এপ্রিলের 1 তারিখে এটা একবার দেখা যাবে, তার কারণ হচ্ছে এপ্রিল মাস থেকে এই নিয়ম লাগু হবে। কিন্তু বাজার যেভাবে চলে, তাতে এই ফেব্রুয়ারিতেই বাজার নিজেকে অ্যালাইন করে নেবে। হয়তো দেখা যাবে এপ্রিল থেকে বাজারের রোগ পাল্টে গেল, উপরের দিকে ওটা শুরু করলো স্টক শুদ্ধ নিয়ে। তো চলুন সে বিষয়ে আমরা আবার আস্তে আস্তে কথা বলবো। আহ আজকে ভিডিও শুরু করছি, তবে হ্যাঁ, তার আগে বলে রাখি, এখানে বলা সমস্ত কথা এবং স্টক সম্বন্ধে সমস্ত ওপিনিয়ন কিন্তু আমার ট্রেডিং এর অ্যানালাইসিসের উপর, মানে আমি যেভাবে ট্রেড করি এবং আমি যেভাবে মার্কেট দেখি এবং আমি যে পজিশন বানাবো তার উপরে বেস করে বললাম। এখানে কোনো রকম বাই সেল বা হোল্ডের রেকমেন্ডেশন আমি আপনাদেরকে বিন্দু মাত্র দিচ্ছি না। নিজের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে তবে শেয়ার বাজারে বিনিয়োগ করুন, অথবা নিজে শিখে পড়ে নিয়ে বিনিয়োগ করুন। নয়তো এরকম কিন্তু যখন তখন যে কোনো মন্ত্রী এসে বাজেটের খাতা নিয়ে আপনার 12 বাজিয়ে দিতে পারে, যদি আপনার প্রপার নলেজ না থাকে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথমেই আহা হা হা হা, নিফটি কাকু উইকলি চার্টে একটা বড় সড়ো স্পিনিং টপ বানিয়েছে, 41-এ আরএসআই চলে এসছে। আইদার এখান থেকে ঘুরবে আর নিচে চলে আসবে, নিচে চলে আসলে মানে আবার ডাউন ট্রেন্ড শুরু হয়ে গেল। এখান থেকে নিচে আসা মানে আপনি ধরে রাখুন এখান থেকে 1000 পয়েন্ট নিচে।
কারণ আমি আপনাদেরকে বলেছিলাম 850 কাটলে 1000 পয়েন্ট নিচে যাবে, কিন্তু এই যে মার্জিনাল ক্লোজিং এসছে এটাকে ঠিক কাটা বলা যায় না। আমরা যদি ডেলি চার্টে দেখি তাহলে দেখবো যে এখানে মার্জিনাল দেখাচ্ছে, নিচে নেমেছিল অনেকটা কিন্তু উঠে এসছে। এরকম হতেই পারে যে কালকে নিচে খুলে ওপরে কভার করে দিল, এরকম হতেই পারে। এই দাগের ওপরে থাকলে বাজার নিয়ে বিরাট চিন্তা নেই, নয়তো কিন্তু 23,900 যাচ্ছে। 24,825-এ ক্লোজিং এসছে, কালকে সকালবেলা দেখবেন যে নাবা শুরু করলো 23,900 গিয়ে দাঁড়ালো, কিন্তু ডেলি চার্টের আরএসআই কিন্তু সেরকমই ইন্ডিকেশন দিচ্ছে যে আমি নিচে যেতে পারি। আর উইকলি চার্টে একটু আশা রয়েছে যে ঘুরে আসলেও আসতে পারে, আসলে ভালো, এই সাদা দাগের ওপরে উঠে গেলে ভালো থাকবে। 60 মিনিটের চার্ট দেখার কিছু নেই, পরপর নামিয়ে দিয়েছে, পরপর নামিয়ে দিয়েছে। 60 মিনিটের চার্টে বলছে যে এখনো কিন্তু নাবার ক্ষমতা রয়েছে, ডেলি চার্টেও বলছে এখন নামার ক্ষমতা রয়েছে, উইকলি চার্ট বলছে উঠলেও উঠতে পারে। নিফটি ব্যাংক একদম পারফেক্টলি নিফটির তুলনায় বেশি কারেকশন তো করেনি, নিফটির তুলনায় কম কারেকশন করেছে, কিন্তু সে একই ধরনের প্যাটার্ন বানিয়ে রেখেছে। 60 মিনিটের চার্টটা একবার দেখার দরকার, ঠিকঠাক জায়গায় সাপোর্ট নিয়ে নিয়েছে। উইকলি চার্ট পারফেক্টলি সাপোর্ট নিয়েছে। যদি 58,200-র ওপরে টিকে যায়, এখন 58,400 রয়েছে, 58,200-র ওপরে যদি টিকে যায় কালকে থেকে, তাহলে নিফটি ব্যাংক ওপরেই টিকে থাকবে, এবং নিফটি ব্যাংকের আরএসআই অনেক বেটার রয়েছে নিফটির তুলনায়। কিন্তু 58,200 কাটলে কিন্তু সরাসরি 2200 পয়েন্টের একটা কারেকশন আসতে পারে, অর্থাৎ 56,000-এ নেমে আসতে পারে বাজার, সোজা 56,000-এ নেমে আসার, এবং সেটা এক সপ্তাহের মধ্যে আসার ক্ষমতা কিন্তু নিফটি ব্যাংকের রয়েছে। এটা স্টকের উপর আরো বেশি ডিপেন্ড করবে, কোনো কোনো স্টক উঠতেও পারে, কোনো কোনো স্টক নামতেও পারে, কিন্তু নিফটি ব্যাংক এরকমই পারফর্ম করবে সেরকমই মনে হচ্ছে। ইউএসডি আইএনআর সারা সপ্তাহের শেষে লাফালাফি করে একটা জায়গায় এমন জায়গায় শেষ করেছে যেটা দিয়ে কিছুই বলা যাবে না। আমাদের 92 লেভেলের টার্গেট ছিল, যখন মোটামুটি এই 86-87 পার করছে এই লেভেলে, আমরা জানতাম যে এটা 92 লেভেল পর্যন্ত যাচ্ছে, সে পর্যন্ত পৌঁছে গিয়েছে। এইরকম লেভেলে এসে এরকম ধরনের ক্যান্ডেলস্টিক হলে পরের সপ্তাহ অপেক্ষা করতে হয়, মানে সামনের সপ্তাহ সোমবার থেকে একটা বড় সড়ো কিছু আশা করতে হবে। যদি এর ওপরে খুলে সাস্টেন করে যায়, যেখানে রয়েছে 9164, এর ওপরে খুলে সাস্টেন করে গেলে এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এই ক্যান্ডেলটার বেসটা দেখে নিন, 60 থেকে 91-70, মোটামুটি 1 টাকা 10 পয়সা, এর উপরে 1 টাকা 10 পয়সার মুভ হয়ে যাবে যদি ওপরে খুলে সাস্টেন করে যায়। মানে ধরে নিন আপনি 92-80 পর্যন্ত টেনে নিয়ে চলে যাবে। আর যদি সেটা না করে, যদি সেটা না করে নিচে খুলে সাস্টেন করে যায়, তাহলে কিন্তু নিচে 91 এবং তারপরে আরো নিচে নামার সম্ভাবনা তৈরি হবে প্রাইমারি ভাবে, এটা ইউএসডি আইএনআর এর চার্ট দেখে মনে হচ্ছে। ইন্ডিয়া ভিক্স এই সপ্তাহে বলেছিলাম উপরের দিকে যাবে, বাড়বে, এইখানে দাঁড়াবে বলেছিলাম 1460-70, সেখান থেকে 15 পর্যন্ত গিয়েছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু যে অবস্থায় এই মুহূর্তে বাজার দাঁড়িয়ে আছে, তাতে করে যদি নিচে 1450 ধরুন, নিচে যদি, কারণ আরএসআই কিন্তু স্ট্রং হয়ে বসে আছে, হ্যাঁ, 1450-এর নিচে যদি না কাটে উইকলি চার্টের হিসেবে, তাহলে কিন্তু এইখানে ধরে রাখুন এই 15 থেকে 20 খুব তাড়াতাড়ি আসবে, এবং সেই অনুযায়ী খবরও তৈরি হয়ে যাবে। সুতরাং এটা কিন্তু মনে রাখতে হবে, কারণ আরএসআই যথেষ্ট স্ট্রং আছে, আরএসআই কে নামতে হবে এবং 1450-এর নিচে নেমে যেতে হবে ভিক্সকে, তাহলেই হবে। খুব একটা বেশি না কিন্তু ভিক্সের জন্য এটা নামাটা, কালকে দেখতে হবে কি করে। আবার যেহেতু একটা জিনিস আমি আশাবাদী থাকি, আজকে ওভারঅল সবাই দেখুন, যাদের যাদের কাছে আমি টিভিতে ইন্টারভিউ শুনেছি, তারা সবাই একটা কথা বলেছেন যে বাজেটে কিছু খারাপ হয়নি। সবাই যে জিজ্ঞেস করছে ভালোটা কি হয়েছে, ব্যাস ও খুঁজে যাচ্ছে ভালো ভালো লং টার্ম, এই এই সে ওই 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 হেনা তেনা গুষ্টির পিন্ডি এরকম খুঁজে যাচ্ছে। তো তার মানে হচ্ছে কেউ খুশি নন, এবং কিছু কিছু অ্যানালিস্ট তো যথেষ্ট মানে ক্ষেপে রয়েছে আর কি, দ্যাট এরকম কেউ করে নাকি এরকম টাইপের। তো এইরকম সবাই যখন বিরক্ত হয়, তখন মার্কেটকে একদিকে ঠেলার চেষ্টা করে, সেটা নিচের দিক, সবাই নিচের দিক ঠেলার চেষ্টা করলে মার্কেট ওপর দিক উঠে যায়। এটা ঘেঁতো বাচ্চার মতো আর কি মার্কেট অনেকটা, কিন্তু এটা হয়। তো চলুন দেখি তারপরে কি করে, দেখতে হবে কালকে থেকে। যদি ঘেঁতো বাচ্চা হয়ে যায় তো ভালোই হবে। সাপ্তাহিক চার্টে গোল্ড পুরো এঙ্গালফিং বানিয়ে দিয়েছে, ওপরে খুলেছে নিচে কেটেছে, এঙ্গালফিং, পুরো এঙ্গালফিং, পারফেক্টলি এঙ্গালফিং বানিয়ে দিয়েছে। এই মুহূর্তে সুন্দরভাবে কেটে বসে রয়েছে। গোল্ড সামনের সপ্তাহে নামতে পারে, যদি 1,40,000 নিচে কাটে। 1,40,000 নিচে কাটলে গোল্ড নামবে। কতদূর নামবে? 1,30,000 পর্যন্ত গোল্ডের কিন্তু বিরাট বড় কারেকশন হওয়ার সম্ভাবনা নেই। আপাতত 1,30,000 পর্যন্ত কাটবে, তারপরে দেখবে কোন দিক যায়। সিলভার, আহা হা,
একে বলে ফল। সিলভার কিন্তু গোল্ডের মতো নয়। সিলভারের আরএসআই কিন্তু যথেষ্ট খারাপ, কারণ সিলভারের র্যালিটাই ওরকম হয়েছে। এ কিন্তু লাফিয়ে লাফিয়ে নামার মুডে আছে, এও বড়সড় এঙ্গেলফিং বানিয়েছে এবং 2 লাখে আসার সম্ভাবনা প্রবল এই মুহূর্তে। এরকম হতে পারে সামনের সপ্তাহে একটা বাউন্স এলো, কিন্তু তারপর রাখতে পারবে না, আস্তে আস্তে নিচের দিকে নামবে। আপাতত 2 লাখের টার্গেট, পরে আপডেট করতে হবে যে 2 লাখের ওপরে শেষ করে না 2 লাখের নিচে নেমে শেষ করে। 4,30,000 যেটা হয়েছিল সেখানে ওঠা এক্ষুনি একটু অসুবিধার হবে, এত বড় বড় র্যালির পরে এরকমই হয়। এটা একটা খুব সুন্দর রিভার্সাল প্যাটার্ন দিয়েছে সিলভার। ক্রুড অয়েল উপরে উঠে চলে এসেছে, এবং ক্রুড অয়েল দেখুন একটা জিনিস, এখান থেকে যদি একটা লাইন আমরা কাল্পনিকভাবে টানি, তাহলে আমরা দেখবো যে এখান থেকে লাইনটা যেটা তৈরি হয়েছে সামনের সপ্তাহে এটা 61-এ উপরে উঠেছে। সামনের সপ্তাহে ক্রুড যদি 5,850-এর নিচে না যায়, সামনের সপ্তাহে ক্রুড যদি এই 200 EMA উইকলি চার্টে 5,850-এর নিচে না যায়, তাহলে কিন্তু ক্রুড ওপরে যাওয়ার সম্ভাবনা প্রবল হবে, এবং সেক্ষেত্রে 6,500 পর্যন্ত ক্রুড ওপরে র্যালি দিতে পারে। যদিও ডেলি চার্ট দেখে মনে হচ্ছে না আবার সম্ভাবনা প্রবল, কিন্তু এই 6,500-600 পর্যন্ত কিন্তু একটা র্যালি হওয়ার সম্ভাবনা রয়েছে যদি না নিচে আসে। 5,500 ডেলি 200 EMA এবং উইকলি চার্টে 5,850 এই লেভেলে নেমে আসা অত্যাবশ্যক, না হলে কিন্তু ক্রুড অয়েলও বড়সড় র্যালি দেবে। আর ন্যাচারাল গ্যাস, লাভলি চার্ট, আরএসআই উইকলি চার্টে একদমই ভালো না ন্যাচারাল গ্যাসের, কিরকম একটা যেন ভাঙাচোরা মতো। যদি ওপরে এইটাকে কেটে আরএসআই তুলে নিতে পারে 65-এর ওপরে, তাহলে এখান থেকে আবার র্যালি হবে। এই যে দাগটা বহু প্রতীক্ষিত ছিল 446, একটা দিন দেখে তো মনে হলো বোধহয় হাজার মাজার পার হয়ে যাবে, কারণ 639 পর্যন্ত উঠে গিয়েছিল, তারপরে আবার কেউ না কেউ একজন একে ধরে ব্যবস্থা করে দিয়েছে, বড্ড বেশি ভোলাটাইল, এত দূর উঠে তারপর পড়ে এখান থেকে আবার রিভার্সাল নিয়েছে। এখানে রেজিস্ট্যান্স পাবে, এখানে রেজিস্ট্যান্স পাবে, পরপর রেজিস্ট্যান্স পাবে, এই জায়গাটা এখন পার করা একটু কষ্টকর হবে, কিন্তু এটা কাটলেও এরকম বড় সড়ো ক্যান্ডেলে কাটতে হবে, না তো কিন্তু উঠবে না। ডাও জোন্স দেখুন কভার আপ করছে, করে শেষ যেখানে করেছে ডেলি চার্টে, সেটা যেখানে আর কি শেষ করেছে সেটা মার্জিনাল আর কি, হ্যাঁ একদম কোনো রকমের আর কি বাঁচিয়েছে অবস্থা, কিন্তু এও এখন সাইডওয়েজ যাওয়ার সম্ভাবনা প্রবল। ওপরে যেতে গেলে 49,500-কে কেটে ওপরে উঠতে হবে, তাহলে ওপরের দিকে যাবে, নাহলে সাইডওয়েজ টু ডাউন ট্রেন্ড ডাও জোন্সে থাকবে। নাসড্যাক একই জিনিস করছে, সাইডওয়েজ টু ডাউন ট্রেন্ড, এই সপ্তাহে ওঠার যে চেষ্টা করেছে, চেষ্টা বৃথা হয়েছে, থ্যাঙ্কস টু ট্রাম্পু কাকু। আপাতত সাইডওয়েজ থাকছে, ওপরের দিকে আবার মুভ দিতে গেলে একে 25,930 এই লেভেলকে কেটে উঠতে হবে, নয়তো ওপরের দিকে ওঠা এর পক্ষে যথেষ্ট কষ্টকর। তো এই সপ্তাহে নাসডাক এবং ডাও দুটোই কিন্তু সাইডওয়েজ থাকার সাইডওয়েজ টু ডাউন ট্রেন্ড থাকার সম্ভাবনা প্রবল। ন্যাচারাল গ্যাস কি করবে বোঝা যাচ্ছে না, ক্রুড তাড়াতাড়ি নিচে না আসলে উপরে যাওয়ার সম্ভাবনা প্রবল, সেক্ষেত্রে একটু সমস্যা হবে। ভেনিজুয়েলা, ও আরো একটা কথা যেটা বলতে মনে নেই, ভেনিজুয়েলার থেকে তেলের যে সরবরাহ ভারত আনতে চলেছে, ভেনিজুয়েলার কিন্তু তেলটা পৃথিবীর বিভিন্ন দেশ তারা কিন্তু ভাঙাতে পারে না। আমাদের রিলায়েন্স বা ওএনজিসি এদের কাছে এই সক্ষমতা রয়েছে যে এরা এই তেলটা থেকে ভাঙিয়ে উপযুক্ত আমাদের ব্যবহার উপযোগী তেল তৈরি করতে পারে, কারণ এটাকে হার্ড ক্রুড বলা হয় ভেনিজুয়েলার যে তেল, যার জন্য ভারত প্রচুর পরিমাণে সেই তেল আনছে। আশা করছি দরদামটাও সেই মতো করেই হবে, রাশিয়ার থেকে যে দামে পাচ্ছিল সেই দামে যদি পেয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই, বা তার থেকে একটু সস্তা পাওয়াই উচিত, তাহলেই আমরা রাশিয়া ছেড়ে অন্যদিকে যেতে পারবো ভালোভাবে, স্বাচ্ছন্দ্যে একটু সম্মান টম্মান থাকবে। যদিও আমেরিকার এগেনস্টে বা চীনের এগেনস্টে যুদ্ধ করে সম্মান রাখাটা সত্যিই কষ্টকর বিষয়, তার কারণ ওদের হাতে আমরা এখনো পর্যন্ত পুতুল হয়ে রয়েছি। চীন যদি চায় তাহলে আমাদেরকে যে কোনো দিন দাঁড় করিয়ে দিতে পারে, যে কোনো দিন দাঁড় করিয়ে দিতে পারে, আমেরিকা চাইলে তো 1 মিনিটে সব দাঁড় করিয়ে দিতে পারে, কোনো রকম স্ট্রাইক করতে হবে না, কোনো এয়ার স্ট্রাইক করতে হবে না, জাস্ট সার্ভারগুলো বন্ধ করে দিলেই কাজ। তো যার জন্য তাদেরকে তেল দিয়ে আমাদের চলতে হয়। এখন ব্রিক্সও শক্তিশালী হচ্ছে, ভেনিজুয়েলার এই তেল হয়তো ক্রুডে একটা বড়সড় অগ্রগতি আনবে আমাদের দেশে, ওখান থেকে যে তেলটা এনে আমরা বিক্রি করবো হয়তো ভালো দামে বিক্রি করতে পারবো, তার জন্য আমাদের অর্থনীতি ঘুরবে, কিন্তু সেগুলো রিলায়েন্সের চার্টারগুলো দেখে বুঝতে হবে। আজকে মোটামুটি বাজারের ওপর যা ঝড় হয়েছে, আগামী সপ্তাহটা মাথায় মনসা সেজির পাতা আঁচে ভালো করে গরম করে দিয়ে কাটানোর মতোই অবস্থা। তো যাই হোক, সবাই সেইভাবেই কাটান এবং আনন্দে থাকুন। ফেব্রুয়ারি মাস শুরু হলো, সামনের 15 দিন পরেই আসছে মহাশিবরাত্রি, তার প্রস্তুতি চলবে, সঙ্গে বাজারও চলবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শেয়ার বাজার থেকে প্রচুর প্রফিট করুন।
এই শুভকামনা সবার জন্য রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। জয় ভোলেনাথ।